নতুন ধরনের বাস্তবতার মধ্যে আমরা আছি এবং আমাদের মাইটি প্রতিবেশী ভারত, আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার চীন এবং অন্যান্য নানা রকম আন্তর্জাতিক আমি বলবো সিচুয়েশন নিয়ে, ইস্যু নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ। আমরা প্রথমেই জনাব তৌহিদ হোসেন আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে গতকাল ঢাকায় আপনি জানেন যে বিএনপির একটি ইফতার মাহফিলে অনলাইন বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেখানে তাকে কোট করছি, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী ও পরাজিত ফেসিবাদী অপশক্তি দেশে আবার গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকটে পড়তে পারে। এই বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন? দুটি তিনটি বিষয় আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা বলছেন জনাব তারেক রহমান, ইমেজ সংকটের কথা বলছেন। অ্যাম্বাসেডর তৌহিদ হোসেন, সরি অ্যাডভাইজার তৌহিদ হোসেন, কি আমাদেরকে শুনতে পাচ্ছেন না? এই মুহূর্তে শুনতে পাচ্ছি, মাঝে একটুখানি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আবার বলি, সেটি হচ্ছে যে বিএনপির একটা ইফতার জি, মাহফিলে। ওটা শুনেছি আমি। জি জি, এটা আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য জানতে চাচ্ছি। হ্যাঁ, জি ওকে। জি। দেখুন, যে বিষয়গুলি তারেক রহমান সাহেব বলেছেন, এটা তো উদ্বেগ প্রকাশ করা যায়। শোনা যাচ্ছে না মনে হয়। না, আমরা শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে জি। ওকে। তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন, এটা তাত্ত্বিক ভিত্তিতে যদি আমরা দেখি, এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয় হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। উনি তো বলেননি যে এটা হয়েছে, তা কিন্তু বলেন যদি হয় তাহলে সমস্যা হবে বলেছেন। এটা তো আমরা মোটামুটি সবাই স্বীকার করি যে আমাদের দেশে, দেখুন, আমাদের দেশে মানুষ কিন্তু ধার্মিক, প্রধানত ধার্মিক, কিন্তু উগ্রবাদী কিন্তু না। তবে পৃথিবীর যে কোনোখানের মতোই একটা উগ্রবাদী ফ্রিঞ্জ থাকেই সবখানে। তবে আমি মনে করি না যে আমাদের দেশে তাদের এখানে এই উগ্রবাদিতা খুব বড় আকারে দেখা দেওয়ার কোনো সুযোগ আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে মডারেট একটা যে ধর্মীয় অনুভূতি মানুষের, এটাই প্রিভেইল করবে। হয়তো একটা ফ্রেঞ্চ থাকবে, কিন্তু সেটা আমার মনে হয় নিয়ন্ত্রণেই থাকবে, এবং এই সরকার নিজেও এ ব্যাপারে ওয়াকিবহাল এবং বদ্ধপরিকর যে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এবং মানুষ যেন তাদের ধর্মকর্ম স্বাভাবিকভাবে পালন করতে পারে, এটাতে কোনো বাধার সৃষ্টি হবে না। আমরা যদি এটার সঙ্গে একটু মিলিয়ে একটা বাস্তবতা দেখি যে মানে এইগুলো আমার কোনো মন্তব্য না, আমি বাস্তবতাটা যদি এরকম দেখি যে হিজবুত তাহরিরের মতো গোষ্ঠীগুলি বাংলাদেশে প্রকাশ্যে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল মিটিং করছে, যদিও পুলিশ তাদেরকে আসলে সেখানে সেটি করতে দেয়নি কোনো ক্ষেত্রে। অন্যদিকে আমরা যদি দেখি বেশ কয়েকজন জঙ্গিবাদে অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। আবার যদি আমরা দেখি যে একটি কবিতা বা গল্প লেখার জন্য প্রকাশ্যে কতল করার সিদ্ধান্ত যারা বলছেন তাদের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এগুলিকে যদি আমরা মানে এইগুলিকে যদি আমরা সন্ত্রাসবাদ বলি, সম্পৃক্ততার সাথে মিলানো ঘটনা বলি, এবং তারেক রহমান সাহেব যে ধর্মীয় উগ্রবাদের অপতৎপরতা চরম মানে পন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রসঙ্গটা আনতেছেন, সেইটা আপনাদের কাছে একটা বাস্তব মনে হয় কিনা যে এটা আসলে একটু ভয় পাওয়ারই কারণ আছে? কেউ কেউ এটা বলছে যে বাংলাদেশে কোনো একটা ভাবে ধর্মকে আশ্রয় করে চরমপন্থার পুনরুত্থান ঘটছে। এইটা আপনি কিভাবে দেখেন? দেখুন, এই যে আপনি হিজবুত তাহরীরের কথা বলছেন অথবা কোনো মিছিল মিটিং এর কথা বলছেন, এটা কিন্তু এখন হচ্ছে এমন কিন্তু কোনো কথা নয়, এটা কিন্তু হয়েছে আগেও। তখন এই প্রসঙ্গ কিন্তু ওঠেনি। আর যেটা আবার আমি ইনসিস্ট করছি, যেটা আমি তো উত্তর এটা একবার দিয়েছি, যে উনি তো বলেননি যে এই ঘটনা এই মুহূর্তে আছে। উনি বলেছেন যে যদি এটা ঘটে তাহলে একটি মানে অবশ্যই উদ্বেগের প্রশ্ন আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা সাংঘাতিকভাবে কোনো কিছু ঘটছে এখানে। এবং আপনি বললেন যেটা, যে তাদের যে মিছিলের সেটাতে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে। এটাই আমার মনে হয় আমাদেরকে করে যেতে হবে। আমি একদিনে সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকম মনে করা ভুল, কারণ এমন না যে এদের অ্যাক্টিভিটি এদেশে কোনোদিন ছিল না, ছিল, সবসময় ছিল। তবে আমি যেটা বললাম যে এরা চিরদিনই একটা ফ্রিঞ্জেই ছিল। আমাদের মূলধারার যে ধার্মিক মানুষরা, তারা কিন্তু এদের সাথে সম্পৃক্ত নন, এবং আমি মনে করি যে এটা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বড় কোনো কারণ নেই। অবশ্যই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, একটু তাহলে
তুলসী গ্যাবার্ডের প্রসঙ্গটা একটা আনি, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সঙ্গে সঙ্গে এটা একটা জবাব দিয়েছে। ইসলামী চরমপন্থা নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন যা বাংলাদেশ সরকার একপাক্ষিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অলরেডি নিন্দা জানিয়েছে। যদিও তিনি এই অবস্থানটা আসলে সমস্ত দক্ষিণ এশিয়ার জন্যই বলেছিলেন, কিন্তু এইটাকে আসলে বাংলাদেশের জন্য বলেছেন বলে ভারতীয় মিডিয়া অনেকগুলি বক্তব্য দিয়েছে। আপনি নিজেও বলেছেন যে ভারতীয় গণমাধ্যমের তথ্য থেকে মানে ওরকম কথা আসতে পারে যেহেতু তারা বায়াসড। কিন্তু আমরা ভারতীয় গণমাধ্যমে কিন্তু নানামাত্রিক গণমাধ্যম দেখি, কেউ কেউ এরকম বায়াসড, অনেক বেশি বায়াসড, একদমই নরেন্দ্র মোদীর খাওয়ানো রিপোর্ট বা নরেন্দ্র মোদী যে রিপোর্ট পছন্দ করবেন সেই রিপোর্ট ছাপে, আবার এটার উল্টা পিকটাও আসে, কিন্তু শক্তিশালী এটা মিডিয়া আসে। আপনার কাছে কি মনে হয় যে তুলসী গ্যাবার্ড খালি তথ্য সংগ্রহ করতেছেন ভারতীয় মিডিয়া থেকে, বা ভারতীয় মিডিয়ার যে অংশটুকু এই প্রপাগান্ডা ছড়াচ্ছে সেই অংশটুকু থেকে? তাইলে ওরা আন্তর্জাতিক মিডিয়া যেটা বিবিসি, আল জাজিরা, সিএনএন বা বাংলাদেশি মিডিয়া থেকে তারা তথ্য সংগ্রহ করছে না কেন? এটাকে আমি এইভাবে দেখি, আসলে তুলসী গ্যাবার্ড যেটা বলেছেন এটা কিন্তু একটা লিডিং প্রশ্নের উত্তরেই উনি বলেছিলেন, কিন্তু যেহেতু কথাটা আমাদের অবস্থানের বিরুদ্ধে খুব শক্তভাবে গেছে, কাজেই আমরা এটার বিরোধিতা করেছি, আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। কিন্তু তার মানে এই না কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মানে অবস্থানের তেমন কোনো এটা বিরাট কোনো পরিবর্তন ইন্ডিকেট করে, তা কিন্তু একেবারেই না। আপনারা খেয়াল করে দেখবেন যে এরপর যে ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে যে ছোট্ট একটি স্টেটমেন্ট এসেছে, সেটা কিন্তু আবার একজন খুব লিডিং প্রশ্ন, যিনি আসলে বাংলাদেশকে ডেনিগ্রেট করার জন্যই প্রশ্নটা করেছিলেন, স্পোক্সপারসন যিনি এটার উত্তর দিয়েছেন, তিনি কিন্তু খুব চমৎকারভাবে এটাকে উত্তর দিয়েছেন। তারা বলেছেন, জেনেরিক একটা উত্তর নিয়ে দিয়েছেন যে যে কোনোখানে মাইনরিটির উপর অত্যাচার হলে সেটাকে আমরা কন্ডেম করি, ফাইন, ওকে। এবং তিনি পাশাপাশি প্রশংসা করেছেন যে বাংলাদেশ যে অ্যাপ্রিসিয়েট করেছেন বাংলাদেশ যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং সেটা নিতে থাকবে। কাজে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সত্যিকার অর্থে বাংলাদেশের বর্তমান সরকার যে পদক্ষেপ নিচ্ছে এসব বিষয়ে, তার ব্যাপারে কোনো রিজার্ভেশন নেই বলে আমি ধরে নেব, কারণ মার্কিন সরকারের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান তো হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্টেট, তাদের যে স্টেটমেন্ট। কাজে সেটাতে আমি মনে করি যে এটা এক ধরনের, যদিও তুলসী গ্যাবার্ডের বক্তব্যে একটা একটা এক ধরনের একটা উদ্বেগ সৃষ্টি হয়েছিল, আমি মনে করি যে এটা আসলে কেটে গেছে, এই জিনিসটাকে আমরা এখন সেটেলড হয়ে গেছে বলেই ধরে নেব। এমনিতে আন্তর্জাতিক মিত্রদের মানে আমি মানে শব্দটা একটু কূটনীতিক, এই এই এদেরকে আশ্বস্ত করার জন্য সরকার কি কোনো বাড়তি উদ্যোগ নিচ্ছে, নাকি মানে সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেভাবেই চালিয়ে যাবে? আপনার কি মনে হয়, যদি আমি সন্ত্রাসবাদ বা যারা মাইনরিটি আছে, নানাভাবে মাইনরিটি, তাদের সুরক্ষা দেওয়ার জন্য? এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট অবস্থান, সেটা হলো যে যারাই মনে করছেন যে এখানে কোনো সমস্যা আছে, তারা আসুন আসুন দেখুন এবং আপনাদের অভিমত ব্যক্ত করুন। তারপরে আপনারা দেখুন, যা দেখেন সেটাই আপনারা বলুন। কারণ আপনি যেটা আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত একেবারে শুরু থেকে গত 6-7 মাস যাবতই যে একটি আপনার ভারতীয় মিডিয়াতে যে একটা হাইপ সৃষ্টি করা হচ্ছে এ ব্যাপারে, সেটা কিন্তু তাদের কয়জন এখানে এসেছে রেয়ার। তো আমি তো আমার পরিচিত যারা ছিলেন তাদেরকে বলছি, আপনারা আসেন, এসে দেখেন, দেখে গিয়ে রিপোর্ট করেন। আপনারা জানেন যে আমি 9 বছর ভারতে চাকরি করেছি, রাইট। বাংলাদেশের মিশন সময়ে, কাজেই আমার সেখানে প্রচুর বন্ধু বান্ধব আছে। তো আমি তাদেরকে বলেছি, তোমরা আসো, দেখো, তারপরে গিয়ে রিপোর্ট করো। ভারতীয় মিডিয়া আমি একটু দুঃখ প্রকাশ এখানে করতে চাই, সেটা হলো যে আসলে ভারতীয় মিডিয়ার আমি যা দেখে এসেছিলাম, ধরুন আজকে থেকে 20-30 বছর আগে, সে তুলনায় ভারতীয় মিডিয়ার অনেকখানি অবনমন ঘটেছে বলে আমার বিশ্বাস। আমি খুবই দুঃখ পাই এটাতে, কারণ আসলে ভারতীয় মিডিয়া খুব একটি উচ্চমানের মিডিয়া ছিল, কিন্তু এখন আপনারাও জানেন যে আসলে তারা অনেকটাই একপেশে হয়ে গেছে। আমি একটু গণযোগাযোগের ছাত্র হিসেবে আমি একটু সাফাই গাইতে চাই যে ভারতীয় মিডিয়া বলতে আমরা যাদেরকে আসলে বেশি দেখতেছি, রিপাবলিকান টিভি, আজ তক বা আনন্দবাজার গ্রুপের বাইরেও আসলে ভালো ভারতীয় মিডিয়া রয়েছে এবং তাদের অনেকেই কিন্তু ভালো রিপোর্ট করছে, কিন্তু আনফরচুনেটলি তাদের ব্যাপারটা বা তাদের রিপোর্টগুলি আমাদের চোখের সামনে কম আসতেছে। আমরা প্রপাগান্ডা জাতীয় রিপোর্টই আসলে আমরা এখান থেকে ভোক্তা হিসেবে বেশি দেখতেছি। কারণ আমি নিজে দেখি যে ভারতীয় সাংবাদিকদের মধ্যে অনেকেই শেখ হাসিনার অনেক বড় সমালোচনা করছেন। অনেক ভারতীয় সাংবাদিক, ভারতীয় গণমাধ্যম কেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হলো সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন, একবার দুবার না, বড় বড় প্রশ্ন তুলেছেন।
কিন্তু আমাদের সামনে আসলে কেন জানি মানে রিপাবলিকান টিভি, আজ তক ওরাই বেশি উদাহরণ হয়ে থাকতেছে। মানে আমি দেখুন আসলে হয় হয় কি মানে তাদের সেন ভয়েস যেটা আছে দ্যাট হ্যাজ বিন ড্রাউন্ড আউট বাই দি হুলাবালু। এটা এটা কিন্তু একটা অত্যন্ত খারাপ লক্ষণ। এটা শুধু খারাপ লক্ষণ শুধু যে আমাদের জন্য তা না, এটা ভারতের জন্য আমি মনে করি না খুব ভালো কোনো কিছু। কিছুদিন আগে আপনারা দেখেছেন হয়তো যে সুহাসিনী হায়দারের সাথে আমি একটা ইন্টারভিউ দিয়েছি ইয়ে থাকতে, জি জি এখানে তো কোনো সমস্যা হয় না, কিন্তু সেটা কতটুকু প্রচার পায় আর দেখুন এই যে নেগেটিভ প্রচারণা কতটুকু প্রচার পায় সেটা হলো একটা দেখার বিষয়। আমারও মনে হয় আমাদের দর্শকদেরও আসলে যারা এরকম নেগেটিভ প্রপাগান্ডা করে তাদের এত বেশি দেখবে কিনা এটা নিয়ে আসলে এইটাও একটু আসলে ভেবে দেখার দরকার আছে মনে হয়, যে মানে আমি কেন দেখবো এদের। একটা একটা জিনিস কি, আপনি তো মিডিয়ার মানুষ, জি একটা জিনিস হলো কি যে গুড নিউজ সাধারণত নিউজ হয় না, ব্যাড নিউজকে নিউজ করা হয় সবসময়। কিন্তু গুড নিউজ যদি 10টা থাকে সেটা যা গুরুত্ব পায়, একটা খারাপ খবর কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্ব পায়, এবং এটাকে কিন্তু আপনি মাল্টিপ্লাই করেন, এটাকে পুনঃপ্রচার করতেই থাকেন, সেটা তো অনেক আগে থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই ফিলোসফি চলে আসছে, সেটা আমার মনে হয় করে যাচ্ছে। না, কিন্তু আমি 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 আপনার কথা একদম কিন্তু ঘটনা হচ্ছে যে খবর হচ্ছে এমন একটা জিনিস, খবর যদি মিথ্যা খবর, ফরমালিন, কার্বাইড এগুলি কিছু দিয়ে বাঁচানো যায় না। মিথ্যা খবরটা আসলে প্রকাশিত হয়ে পড়ে। তো যারা মিথ্যা খবর দেয় বা প্রপাগান্ডা করে তাদের প্রতি তো আর আমাদের এরকম আস্থা থাকার উচিত মানে কথা না। আমি মনে করি যে আপনি একটা খারাপ খবর আরো 10 ভাবে দিলেন সেটা ঠিক আছে, কিন্তু যারা একটা প্রপাগান্ডা করতেছে, প্রচার করতেছে, মিথ্যা কথা বলতেছে, তাদেরটাও কেন আমাদের শোনা দরকার। আমি আমার হাইবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, যে মানে সাংবাদিকতা জি। নিয়ে তো আসলে কথা বলাই যায়। সেটা হচ্ছে যে দর্শকদের মধ্যে অনেকে আপনাকে অনুরোধ করেছেন আপনি আসবেন বলে, এটা আমাদের বলা দায়িত্ব হয়ে গেছে যে ইতালির ভিসা পাওয়া যাচ্ছে না, 60,000 মানুষ গত 2 বছর ধরে ঝুলে আছে, এরকম একটা কথা তারা বলতেছেন। এইটা ব্যাপারে আপনার জানা আছে কিনা, মানে এখানে প্রবলেমটা কোথায় হয়েছে, তারা আপনাকে অনুরোধ করেছেন এই ব্যাপারে একটু আলোকপাত করতে। আমি আমি খুব এখানে খুব ফ্র্যাঙ্কলি কিছু কথা বলতে চাই। হুম এই ব্যাপারটা নিয়ে আমি শুধু যে জানা আছে তাই না, আমি এটাতে ওতপ্রোতভাবে জড়িত, আমি চেষ্টা করছি এই জটটা ছাড়াতে। এবং ইটালিয়ানরা প্রথমে একটু বেশ এগিয়েছিল যে 3-4 মাসের মধ্যে শুরু হয়ে পরবর্তী 6 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে, কিন্তু পরে ইটালির অভ্যন্তরীণ একটা আইন বা নিয়ম পরিবর্তন হয়েছে, যে কারণে আমাদেরকে অনেক দেরিতে পড়ে যেতে হচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে যে তারা প্রতিটা কেস তারা পরীক্ষা করে দেখে তারপরে ক্লিয়ার করছে। এগুলি কিন্তু সব বেশিরভাগই এমপ্লয়মেন্ট ভিসা অথবা ফ্যামিলি ইউনিয়নের প্রশ্ন। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে হয়তো কোনো একজন 2জন বা 3জন লোককে চাকরি দিতে পারে, সেখানে 10জন লোককে চাকরি দিয়ে দিয়েছে। হুম এটা ঘটেছে, এবং এটা এখানে দুর্নীতি জড়িত, আমাদের লোকেরা জড়িত এবং ইটালির লোকেরাও জড়িত। আহ, মানে এটা এখানে প্রচুর অর্থের আদান প্রদান হয়েছে, যে কারণে এক একজনের যেতে আমি শুনতে পাই যে 12 থেকে 15 লাখ টাকা নাকি খরচ হয় হুম এক একজন মানুষের এখান থেকে যেতে। এবং এই টাকার তো খুব সামান্য অংশ আসলে প্রকৃত সরকারি হুম নিয়মে ব্যয়ের অংশ অত্যন্ত সামান্য, হুম বাকিটা কিন্তু আসলে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষের পকেটে যায়। এবং তারা এই কাজটা করছে, করে এখন যে কারণে আমরা যে কাগজপত্র দেই এটার বিশ্বাসযোগ্যতা একেবারেই নেই। আহ, এমনকি যে ইতালি থেকে চাকরি কাগজ দিচ্ছে যে সে 10জন লোককে চাকরি দিতে পারে এবং দিচ্ছে, এবং সেখানে তারা ইন্সপেকশন করে তারপরে এটাকে ক্লিয়ার করবে, আমাদেরকে জানিয়েছে যেটা তারা দেখবে যে আসলে ওখানে 10জনের চাকরির ব্যবস্থা আছে কিনা। না হলে যে যাবে গিয়ে 2জন ওখানে চাকরি পাবে আর 10জন রাস্তায় থাকবে, এটা তারা কোনো অবস্থাতেই চাচ্ছে না। এবং এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না, দোষটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের। হুম আমরা এটাকে এখন চেষ্টা করছি যে জটটা কিভাবে ছোটানো যায়, আমরা রিকোয়েস্ট করছি যে তোমরা একটু আমার দরকার হলে কিছু বেশি আমার মানুষকে এনগেজ করো। জি বলুন। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে আপনি, আমাদের দর্শকরাও কিন্তু আপনার সাথে একমত যে 2টা চাকরির ব্যবস্থা করে 10টা করা হয়েছে, এরকম করা হয়েছে। যারা এগুলিতে করেছে অ্যাটলিস্ট বাংলাদেশের যে অংশটুকু এই দুর্নীতির সাথে জড়িত তাদের আসলে শাস্তি হবে কিনা, তারা তাদের ব্যয় করা টাকাটা, মানে অনেকে তো চাকরি আসলে জেনুইনলি হবে না, তারা টাকাটা দিয়ে দিয়েছেন, তারা টাকাটা ফেরত পাবেন কিনা এবং তাদের শাস্তি হবে কিনা যারা তাদেরকে এরকম ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে টাকাটা নিয়েছেন। এটা একেবারে আইনি ব্যাপার, আমি এ ব্যাপারে কমেন্ট করতে পারবো না হুম নিশ্চিতভাবে। যে তাদেরকে শাস্তি হবেই, টাকা ফেরত পাওয়া যাবে, এই নিশ্চয়তা দেওয়া আমার পক্ষে সাধ্যাতীত, ইনফ্যাক্ট কারো পক্ষেই সম্ভব না এটা। হুম একটা জিনিস আপনি জানেন যে
টাকা যখন আপনি দিয়ে ফেলেন তখন কিন্তু আদায় করাটা বেশ মানে আইনি মাধ্যমে আদায় করা বেশ কঠিন কাজ, সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো শুধু এখানে না, এটাতে না, আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থ আমাদের দেশ থেকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমরা তো চেষ্টা করছি সেটা উদ্ধারের, কিন্তু কতখানি উদ্ধার করা যাবে? কারণ টাকা যখন একবার এখানে চলে যায় সেটাকে উদ্ধার করে আনা খুব কঠিন। একই কথা ক্ষুদ্র আকারে এখানেও খাটে। একজন নিয়েছে টাকা, এবং দেখা গেল যে একজন তো না, আসলে কয়েকটা স্টেজ থাকে, কয়েকজন জড়িত, কাকে অ্যাকিউজ করা হবে এটাও অনেক সময় নির্দিষ্ট করা কঠিন হয়ে যায়। পাশাপাশি লেট আস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি যে আমাদের এখানে তো দুর্নীতি আছে, দুর্নীতির মাধ্যমে অনেকে পার পেয়ে যায়। ওকে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ছিলেন কিন্তু সরকার পরিবর্তন মানতে পারেননি, আপনাদের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করেছেন, এমন কূটনীতিকের সংখ্যা আসলে কত? মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তাদের প্রচার প্রচারণা বিদেশে বাংলাদেশ বিষয়ে কি বার্তা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন বা ব্যবস্থা নিচ্ছেন কিনা? সম্প্রতি মরক্কোর বিদায়ী রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য, তাও অনেক দিন আগে, তার চাকরি চলে গেছে এবং ইউনূস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, টিকে থাকছেন। আসলে আপনি যে এইরকম কতজন যদি বলেন তাহলে উনি একমাত্র এই কাজ করেছেন। আমি আশা করি যে প্রফেশনাল কোনো ডিপ্লোম্যাট এরপরে এই কাজ করবে না, আর কেউ। তারপরে আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। উনি যে করেছেন এটা আপনাকে আমি এটুকু বলতে পারি যে উনি চলে যাওয়ার 3 সপ্তাহ আগেও একজন উপদেষ্টার কাছে তদবির করেছেন তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া হয়। সবচেয়ে বড় কথা, তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়নি। তাকে চাকরিচ্যুত করার পরে যে উনি এটা করেছেন তা না, অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না। বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে। সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে, তাকে ঢাকায় বদলি করা হয়েছে। উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী, টিএডিএ নিয়েছেন, এবং তারপরে উনি ঢাকায় না এসে কানাডাতে গিয়ে এই কথাগুলি বলছেন। এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে কানাডাতে আশ্রয় নিতে চান। এবং এখানে একটু ছোট্ট তথ্য আমি অ্যাড করে রাখি। ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে 2 বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে কানাডায় অবস্থান করছেন, তার সাথে না। তার মানে আসলে তার পরিবার ওখানে রিলোকেট করার ব্যবস্থা উনি 2 বছর আগে থেকেই করছেন। তারই পরম্পরায় আমি মনে করি যে এখন যাতে সহজে উনি আশ্রয় পেতে পারেন, এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম একটি জঘন্য মিথ্যাচার করেছেন। এরকম সংখ্যায় মানে আপনাদের মানে উনাকে আপনি একমাত্র বলছেন। আমি 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 পরবর্তী প্রসঙ্গের মধ্যে যাই, যে আপনি জানেন যে গত মাসে ডোনাল্ড ট্রাম্প একটা $29 মিলিয়ন একটা কথা বলেছিলেন। আপনি খুবই কূটনৈতিক ভাষায় শব্দ চয়ন করে তাকে ঠিক মিথ্যাবাদী না বলে আপনি বলেছিলেন যে কথার সত্যতা আপনি পান নাই। তো এইটা কি, এইটার ব্যাপারে কি কোনো ডেভেলপমেন্ট আছে? মানে এই $29 মিলিয়ন কথা কি তিনি হঠাৎ করেই বললেন, এমনি এমনি বললেন? মানে এটা কেন, কেনই বা বলতে যাবেন? বাংলাদেশ তো আসলে ডোনাল্ড ট্রাম্পের জায়গা থেকে দেখলে 186 বা 210টা দেশের একটা, মানে এই দেশ সম্পর্কে আবার একটা $29 মিলিয়ন, এটা উনি কেন বলতে যাবেন? মানে এর পিছনে কি কারণ? দেখুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন কোন কথা বলেছেন এটা বিচার করার যোগ্যতা আমার নেই। আমি আসলে অনেক সময় বুঝিও না। উনি নিশ্চয়ই কোনো কারণে সেটা বলেছেন। তবে আমি আমাদের এখানে যারা এটা নিয়ে নাড়াচাড়া করেন তারা দেখেছেন যে আমার তো কোনো মেকানিজম নাই এটা চেক করার মতো। তারা দেখেছেন যে আসলে এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি যে 2জন ব্যক্তিকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমরা সেই অনুযায়ী যে আমরা যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই কিন্তু আমার বক্তব্যের মধ্যে, আমাদের মিনিস্ট্রির বক্তব্যের মধ্যে আছে, এর চেয়ে বেশি কিছু নয়। এমনি মার্কিন পররাষ্ট্র যে দপ্তর আছে এখানে, সরি মানে যে কনসুলেট আছে, যে এমবাসি আছে, তাদের কাছ থেকে কি এই ব্যাপারে বাড়তি কোনো কিছু জানানো হয়েছে ইন দ্য মিন টাইম? না, 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 এরকম কিছু জানানো হয়নি আমার। 2025 সালের মধ্যে নির্বাচন করা বা এটা ডক্টর ইউনূস ইদানিং মনে হয় বেশি করে ডিসেম্বর মাসটা স্পেসিফিকলি বলছেন। এর আগে বড়জোর জুন মাস পর্যন্ত আমরা শুনেছিলাম। এর জন্য কি আন্তর্জাতিক চাপ রয়েছে আপনাদের উপর? আন্তর্জাতিক, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন কি নতুন প্রশ্নের গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে? মানে সরকার এমন চাপের মুখে পড়লে তারা মানে
আপনারা যদি ইলেকশনটা না করতে পারেন, মানে আসলে কেউ কেউ বলছেন যে আপনারা কিছু সংস্কার করবেন, সংস্কারটা শেষ করে তারপর ইলেকশনে যাবেন, কেউ কেউ বলছেন না 2025-এর মধ্যে ইলেকশন হবে। আপনি কি 2025-এর মধ্যে ইলেকশনটা হবে এরকম দেখতে পান, এবং এর জন্য কোনো আন্তর্জাতিক চাপ আপনাদের রয়েছে কিনা? আহ, অন্তত আমি যেটুকু জানি, আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ, আমার মাধ্যমে বা আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ কখনো আসেনি। আহ, আমি দেখেছি যে আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তারা সবাই কিন্তু আহ, এই সরকারের যে কর্মসূচি, ইনক্লুডিং রিফর্মের প্রতিও কিন্তু তারা বেশিরভাগই কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে হ্যাঁ, অত্যন্ত ধৈর্যের সাথে। আমি মনে করি যে ধৈর্যটা একটু হয়তো বেশি হয়ে গেছে আমাদের। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘদিন ধরে কিন্তু মিয়ানমারের মিলিটারি সরকারের সাথে এবং তার আগে আধা মিলিটারি সরকারের সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এই লোকগুলিকে, এই অত্যন্ত হতভাগ্য মানুষগুলিকে যেন তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দেওয়া যায়, তাদের দেশে গিয়ে তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করতে পারেন। ফলাফল এ যাবৎ শূন্য। এর মধ্যে কিন্তু আপনার বাস্তব পরিস্থিতির বিরাট বিরাট পরিবর্তন হয়ে গেছে। সেটা হলো যে 3 বছর আগে তো ওখানে শুরু হয়েছে গৃহযুদ্ধ, এবং গৃহযুদ্ধের ফলে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে গেছে বাস্তবতা। বাস্তব পরিস্থিতিতে এখন ধরুন, আহ, মোটামুটি রাখাইন রাজ্য যেটার সাথে বাংলাদেশের সীমানা আছে, রাখাইন রাজ্যের সীমানা কিন্তু অরিজিনালি শুধু বাংলাদেশের সাথে আছে, ভারতের সাথে নেই। কিন্তু তারা আবার খানিকটা পালেতোয়া এবং চীন রাজ্যের খানিকটা দখল করে ভারতের সাথে একটি যোগাযোগ স্থাপন করে নিয়েছে আরাকান আর্মি। আরাকান আর্মি এখন অলমোস্ট সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। বম্বিং হচ্ছে উপর থেকে, তাতে করে মানুষের যন্ত্রণা বাড়ছে, কিন্তু তাতে করে কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রণ কিন্তু শিথিল হয়নি এই রাজ্যের উপর। কাজে এখন বাস্তবতা হচ্ছে যে আরাকান আর্মি ডিসাইড করবে যে এখানে কি হবে না হবে। এমনকি যদি একসময় তো এই গৃহযুদ্ধ পরিস্থিতি শেষ হবে এবং তখন সেটেল ডাউন করবে, যখন করবে তখনও কিন্তু আরাকান আর্মি উইল বি এ মেজর পাওয়ার, মেজর আরবিটার, যে এই রোহিঙ্গাদের নিয়ে এবং আরাকান রাজ্যে কি হবে না হবে। তারা কিন্তু যদি একটা ইয়াও হয়, একটা ওখানে যদি একটা স্বায়ত্তশাসনও হয়, তারা কিন্তু অনেক কিছু ডিসাইড করবে। কাজে তাদের সাথে আমাদেরকে আলটিমেটলি নেগোশিয়েট করতেই হবে। তবে যেহেতু যেহেতু তারা একটা নন স্টেট অ্যাক্টর, একটা রাষ্ট্র হিসেবে আমাদের পক্ষে, আর বিশেষ করে যেহেতু আমরা এখনো কেন্দ্রীয় সরকারকে তো স্বীকার করি, কাজেই তাদের সাথে আমরা আলাদাভাবে অফিসিয়ালি কোনো যোগাযোগ করা আমাদের পক্ষে সম্ভব না। তবে আমি জানি যে সরকারের বাইরে বিভিন্ন ধরনের তৎপরতা হচ্ছে যে একটা কিছু ব্যবস্থা করা। না, এখানে একটি প্রশ্ন, যেমন বর্ডারে কিন্তু কিছু যোগাযোগ সবসময় আছে, কারণ বর্ডারে ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেক সময় তাদের সাথে কিছু যোগাযোগ আমাদের করতে হয়। সেটা আমরা নিম্ন পর্যায়ে করে থাকি। আর আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন যে করিডোরের প্রশ্ন, করিডোরের প্রশ্নে আমাদের যেটা অবস্থান সেটা হচ্ছে যে করিডোর দিয়ে যে মালামাল যাবে সেটার বিতরণটা কিভাবে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্য যে আমরা এখনো দেখছি না যে আরাকান আর্মি রাখাইনদেরকে এবং রোহিঙ্গাদেরকে যারা ওখানে আছে তাদেরকে একইভাবে ট্রিট করছে, তারা করছে না। তাদের অ্যাট্রোসিটিজ এগেইনস্ট দ্য রোহিঙ্গাস কিন্তু চলমান ছিল, অন্তত এই মুহূর্তে হয়তো নাই কিন্তু ছিল, এবং যার ফলে কিন্তু অন্তত 80,000 রোহিঙ্গা কিন্তু তারা রাখাইনের দখল নেওয়ার পরেও বাংলাদেশে প্রবেশ করেছে। তো এটা আমরা তো চাই না যে এটা ঘটতে থাকুক। এখন যদি সিম্পলি এই ত্রাণ সামগ্রী তাদেরকে দিয়ে দেওয়া হয়নি গিয়ে আরাকান আর্মির হাতে, তারা এতটা বিশ্বাস এখন অর্জন করতে পারেনি যে তারা এটা সঠিকভাবে বিতরণ করবে। আমরা আশঙ্কা করি যে এটা যদি হয় তাহলে তারা সেটা রাখাইনদেরকে দেবে, রোহিঙ্গাদেরকে ডিপ্রাইভ করবে, যাতে করে এটা উইপন অফ ওয়ার হিসাবে কিন্তু এটা ব্যবহারের একটা সম্ভাবনা আছে। আমরা সেটা চাই না। আমরা চাই যে যদি এখান থেকে কোনো সরঞ্জাম ইউএনএইচসিআর এর মাধ্যমে যায়, ইউএনএইচসিআর কে তার উপর, তার ডিস্ট্রিবিউশন প্রসেসের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে। নিয়ন্ত্রণ কমপ্লিট না হোক, অন্তত পাশাপাশি নিয়ন্ত্রণ থাকতে হবে, যাতে সবাই এটার ভাগ পায়। আপনি আসলে মানে আমি প্রশ্ন করার আগেই আপনি মোটামুটিভাবে পুরোটা বিষয়ই আপনি ব্যাখ্যা করেছেন, কিন্তু আমার এটা খুবই কৌতূহল লেগেছে যে জাতিসংঘের মহাসচিব যখন এখানে আসলেন, সঙ্গে আপনিও ছিলেন, আমি তাকে ইংরেজি ভাষাতেই কোট করি, তিনি যখন এটা বলতেছেন যে দি আরাকান আর্মি ইজ অ্যান এন্টিটি উইথ হুইচ আই বিলিভ এ নেসেসারি ডায়ালগ মাস্ট টেক প্লেস। আমাদের সাথে, বাংলাদেশের সাথে আরেকটা দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এখনো, মানে কূটনৈতিক সম্পর্ক বলতে আমি যদি বলি ওই সরকারটাকে আমরা সরকার হিসেবে স্বীকৃতি দিচ্ছি, যেটা আপনি বলতেছেন, সেইখানে ওইখানকার বিদ্রোহী একটা গ্রুপের সাথে ডায়লগ হবে, সেটা জাতিসংঘের মহাসচিব বলছেন, আমাদের দেশে এসে আপনি সেখানে উপস্থিত আছেন। এইটার একটা মানে মানে এইটা আপনার একটা কূটনৈতিকভাবে এটার আপনার একটা জবাবদিহি করতে হবে না? মানে এমনিতেই ওরা আমাদের কথা শোনে না, তার মধ্যে মানে এইটা একটু পুরোটা নিয়ে চলে যাওয়া না, মানে মানে অল ইন হইল না এটাতে? মানে আপনার কি মনে হয়? না, দেখুন দেখুন আমরা কোনো জাম্প করব না কোনো সিদ্ধান্তে, আমরা কোনো জাম্প করবো না। তবে
এই বিষয়টা আমরা উপলব্ধি করি যে আলটিমেটলি আমাদেরকে অবশ্যই আরাকান আর্মিকেও ইয়াতে হিসাবে নিতে হবে এবং তাদের সাথে নেগোশিয়েট করতে হবে। আমাদের কোন স্টেজে করব সেটা আমাদের একটা সিদ্ধান্তের প্রশ্ন আছে। এটাকে বাস্তবতাকে স্বীকার করেছেন আমরা জানি যে জাতিসংঘ ইউএন মহাসচিব। সেক্রেটারি জেনারেল, জি। হ্যাঁ সেক্রেটারি করেছেন। সেটা উনি করতেই পারেন, কারণ উনি তো আসলে উনিও তো চান যে সমস্যাটা সমাধান হোক। সমস্যার সমাধান আসলে শুধু কেন্দ্রের সাথে নেগোশিয়েট করে ফাইনাল হবে না, এটা আমরা জানি, কারণ বাস্তবতা পরিবর্তন হয়ে গেছে। ওকে, আমার আসলে চীন নিয়ে একটা প্রশ্ন করতে হবে যে এইটার ক্ষেত্রে চীনের মানে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, এটার সাথে আসলে চীনে এটার নিয়ে কথা হবে কিনা, এইটার বা চীনের সফরে এটার মধ্যে থেকে গুরুত্ব পাবে কিনা, কারণ আরাকান আর্মির সহায়তাটা মূলত চীন থেকে আসে, আবার মিয়ানমার সরকারের সঙ্গেও চীনের একটা সম্পর্ক রয়েছে। এটা বিষয়ে কি আপনি কিছু বলবেন? কারণ চীন নিয়ে আমাদের আরও প্রশ্ন রয়েছে আর কি, এইটাতে কিছু বলবেন? না, এটা আমি বলবো এই কারণে যে আপনি বলেছেন যে দুই পক্ষের সাথে চীনের সম্পর্ক আছে। এটা একদিক দিয়ে আমাদের জন্য সুবিধাজনক, এই জন্য যে আমরা যদি কোনো কিছু আসলে সত্যিকার সমাধানটা যেটা চাই সেটাতে চীন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ চীনের সাথে যেহেতু দুই পক্ষেরই যোগাযোগ আছে এবং দুই পক্ষই অনেকাংশেই চীনের উপর নির্ভরশীল। আমরা অবশ্যই চীন আমাদের বন্ধুরাষ্ট্র, আমরা চাইবো যে তারা আমাদেরকে সহায়তা করুক। আমরা আশা করব যে এই সমস্যার সমাধানে চূড়ান্ত বিচারে চীন একটি ইতিবাচক ভূমিকা রাখবে। একটি প্রশ্ন দর্শকরা অনেকবার করছেন, সেজন্য প্রশ্নটা করা, সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিব, আপনার পররাষ্ট্র সচিব যিনি আছেন, বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের লোক বা অন্য কোনোভাবে, এই ব্যাপারটা আপনি আসলে শুনেছেন কিনা, দেখেছেন কিনা? পররাষ্ট্র সচিবের নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো পছন্দ ছিল কিনা, আছে কিনা? দেখুন, পররাষ্ট্র সচিবের নিয়োগে পররাষ্ট্র উপদেষ্টার কোনো পছন্দ থাকবে না, এটা তো হতে পারে না। এটা খুবই স্বাভাবিক। পররাষ্ট্র সচিব অবশ্যই আমি আমার পছন্দের ব্যক্তি বলেই এবং আমি তাকে যোগ্য বলে মনে করি বলেই তিনি এই পদে আসীন হয়েছেন। আর একটা কথা আমি আপনাকে বলি, যে কেউ যে কোনো অবস্থানে ঢুকলেই, এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার চলতে থাকে, কিছু সত্য কিছু মিথ্যা, কিছু এর মাঝামাঝি। তো আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে। হয়তো অন্য কাউকে পররাষ্ট্র সচিব হিসাবে দেখতে কারো ইচ্ছা ছিল, তিনি হয়তো সন্তুষ্ট হননি, তিনি এটা বলতেই পারেন। তবে আমি এটুকু বলি যে উনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং উনি আওয়ামী লীগের লোক কোট আন কোট, এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে গত 17 বছর একটি সিস্টেমে দেশে একটি খুবই অন্যায্য একটা ব্যবস্থা ছিল সেখানে। সেখানে আত্মরক্ষার জন্য এবং স্বাভাবিকভাবে জীবন কাটিয়ে চাকরি করে রিটায়ার করার জন্য কিন্তু অনেককেই বা প্রায় সবাইকেই অন্ততপক্ষে নিজেকে আওয়ামী বিরোধী নয় এটা প্রমাণ করতে হয়েছে। সেটাকে আমাদের ধরলে চলবে না, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি 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 একটা কথা প্রায়ই বলি যে আমি আমার চাকরি জীবনে 33 বছর চাকরি করেছি, এর মধ্যে 6টা সরকার পরিবর্তন দেখেছি। এবং ব্যুরোক্র্যাটদের নিয়মই হচ্ছে যে তারা যখন যে সরকার থাকবে তাকে তারা সার্ভ করবে এবং তাদের মতো করে সার্ভ করতে হবে। এখন সেটার কোনো বিকল্প আমরা এখনো বের করতে পারিনি, যদি পারতাম তাহলে ভালো হতো। আপনি আসবেন সেজন্য দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে দেশে বিদেশে কিছু গোষ্ঠী বাংলাদেশ নিয়ে মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রিয় দর্শক, এই বক্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 80% দর্শক মনে করছেন আপনার এই বক্তব্য সঠিক, শতকরা 20% মনে করছেন এটি সঠিক নয়। 57,000 দর্শক আমরা যখন এটি মানে দেখছি তখন তার কিছুক্ষণ আগে আসলে 57,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমরা আবার একটু রোহিঙ্গা প্রসঙ্গে ফিরে আসি মাননীয় উপদেষ্টা। সেটি হচ্ছে যে সম্প্রতি একটি খবর খুব আলোচিত, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে সৌদি আরবে থাকা 69,000 রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করা হচ্ছে। আমরা জেনেছি যে এটি এই সরকারের সিদ্ধান্ত নয়, আগের সরকারের ধারাবাহিকতা। রোহিঙ্গাদের নিয়ে এই ডিল করা থেকে এটিকে আপনি ভুল সিদ্ধান্ত মনে করেন কিনা, এই 69,000 পাসপোর্ট নবায়ন করা? ভুল শুদ্ধ আসলে আমি এখানে কোনোটাই বলতে চাই না। বিষয়টা হচ্ছে যে এটা আমাদের করতে হয়েছে এই কারণে যে আপনারা জানেন যে সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবে আমাদের 30 লক্ষ বেশি মানুষ ওখানে কাজ করেন। এখন এই আমরা জানি যে আমাদের দেশে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন সময় প্রচুর পাসপোর্ট দেওয়া হয়েছে। এখন পাসপোর্ট যখন একবার আপনি দিয়েছেন, আপনি তো দায়িত্বটা পুরোপুরি অস্বীকার করতে পারেন না।
এখন তারা সৌদিরা যেটা ইনসিস্ট করছেন যে না, তারা সব রেগুলারাইজ করতে চান, কাজেই তাদের যেহেতু পাসপোর্ট ছিল এবং সেটা এক্সপায়ার করে গেছে, তার কাজে তাদেরকে আমাদের পাসপোর্ট দিতে হবে। আমরা অনেক নেগোশিয়েট করেছি, তাদের সাথে চেষ্টাও করেছি অনেক কিছু। আলটিমেটলি দেশের স্বার্থে আমাদেরকে এটা কিন্তু স্বীকার করতে হয়েছে, এবং দেশের স্বার্থেই আমরা এই কাজটা করছি। এরপরে এটার ইফেক্ট কি হবে সেটা আমরা দেখবো, এবং যখন মুখোমুখি হব তখন আমরা সেটা মোকাবেলা করার চেষ্টা করব। আম, আপনি নিশ্চয়ই এই আলোচনাটা আপনার কাছে তো আসবেই। ডব্লিউএফপি আলোচনা করছেন যে তহবিল না পেলে রোহিঙ্গাদের রেশন অর্ধেক করে ফেলতে হবে বা টাকা কমে যাবে। এটা আসলে কতটা মানে সংকটের কথা বা কতটা বাস্তব তহবিল এবং আম, দেখুন, ইতিমধ্যে নোটিশ যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে এপ্রিল ঠিক আছে, মার্চ তো পার হয়ে গেল, এপ্রিল ঠিক আছে। মে থেকে এটা ওই $12.5 পার হেড পার মান্থ, হ্যাঁ, এইরকম সামান্য পরিমাণে কিন্তু কোথাও কারো থাকা খাওয়ার ব্যবস্থা হয় না। হুম, যাই হোক, থাকার ব্যবস্থা তো আছে। যাই হোক, এতে করে এক ধরনের কোনো না কোনো ভাবে আমরা এটা ম্যানেজ করতে পারছিলাম। এখন দেখা গেছে যে যদি আসলে এই ইউএসএআইডির কারণে যদি একেবারে ফান্ড বন্ধ হয়ে যায়, তাহলে এটা $6 নেমে আসবে। আমি আহ, মোটামুটি আশাবাদী মোটামুটি আশাবাদী যে এটা ঘটবে না। এটা ঘটবে না, আমরা ইতিমধ্যে আমাদের সকল বন্ধু রাষ্ট্রকে বলেছি, এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখানে যারা প্রতিনিধি আছেন তাদেরকে বলেছি, দেখো এটা তো হতে পারে না যে হুম, হুম, $6 কি করে একজন মানুষ তার জীবন ধারণ করবে আহ, এই মাসে। হুম। কাজে এটা আমরা, আমার মনে হয় আমরা একটু ইতিবাচক ইন্ডিকেশন পাচ্ছি। এই এই ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে না, আমরা অন্ততপক্ষে বাড়াতে না পারি যে পর্যায়ে ছিল সেটা আমরা ধরে রাখতে পারবো বলে আমি খুবই আশাবাদী। আচ্ছা, আমি একটু চীন প্রসঙ্গে যাই। যে 26শে মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। সেই চীন সফর নিয়ে নানা ধরনের কথা আছে। যে আমাদের প্রেস সচিব বলছেন যে মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে সরকারের সরকার দুই দেশের সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। আমরা আসলে চীন থেকে কি চাই? মানে একটা আছে না যে আমরা এই মুহূর্তে চীন থেকে আমরা কি হলে বলবো যে আমরা এটা চেয়েছি, এটা পেয়েছি। এগুলি নিশ্চয়ই আপনি আগেই সব ঠিক করেছেন, আপনিও চীনে গিয়েছিলেন। সবচেয়ে বেশি চাওয়া আমাদের এখন চীন থেকে কি? মানে আমাদের প্রায়োরিটিতে সবচেয়ে উপরে কোনটা? প্রায়োরিটিতে আমি যদি বলি তাহলে হুম, আসলে আহ, অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা আছে হুম, এটা তো আছেই। অবশ্যই আমরা সবসময় সেই সম্পর্কটাকে আরো একটু এগিয়ে নিতে চাই। এটা আপনারা জানেন যে আমাদের সব বন্ধুদের সাথে আমরা সেটা করার চেষ্টা করি, এবং যখন একটি সর্বোচ্চ পর্যায়ে সফর হয় হুম, সেটা নিজেই একটা সেটা ইন্ডিকেশন দেয় যে আমরা আসলে খুব সম্পর্কটাকে আরো এগোনোর চেষ্টা করছি, এবং খানিকটা যে অগ্রগতি হচ্ছে সেটারই প্রমাণ হলো একটা ভিজিট, এই পর্যায়ের একটা সফর। হুম, আর যদি বলেন যে আমরা কি চাই, আমাদের প্রধানত বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক। আমরা চাই যে চীন আমাদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, এটা বহাল থাকুক এবং আরো বৃদ্ধি পাক। আমরা চাই যে চীন এখানে আহ, আমাদের দেশে চীনের পক্ষ থেকে সরকারি পর্যায়ে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক প্রচুর বিনিয়োগ আসুক। আমরা কিন্তু চীনের জন্য স্পেসিফিক আহ, একটা এসইজেড এলাকা রেখেছি চিটাগংয়ে, 400 একরের মতো। আমরা চাই যে সেখানে তারা তাদের বিনিয়োগ করুক, ফ্যাক্টরি রিলোকেশন হোক অথবা নতুন ফ্যাক্টরি নতুন চালু করা হোক, এটা তারা এখানে আসুক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এমনিতে তো চীন আমাদেরকে প্রচুর সুবিধা দিয়েছে, কিন্তু আমরা সেটা খুব বেশি ব্যবহার করতে পারছি না এই কারণে যে আসলে আমাদের প্রোডাক্ট বাস্কেট খুবই লিমিটেড। ওকে। এটা তো আমরা জানি অনেক, হ্যাঁ। কিন্তু আমরা প্রধানত আমি মনে করি যে দেখবো যে এটা হোক, আমাদের সাথে ইনভেস্টমেন্টটা বাড়ুক, যোগাযোগ বাড়ুক, ব্যবসা বাণিজ্য বাড়ুক, এবং বাড়ছে, সেটা বাড়ছে, আরো যেন বাড়ে আমরা সেটাই চাই। এডুকেশন একটা ক্ষেত্র, আমরা চাই যে আপনারা জানেন যে আসলে চীনের একটা উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিং এ হুম, যথেষ্ট উপরের দিকে। তো আমাদের প্রচুর ছাত্র কিন্তু পড়াশোনা করছে চীনে, আমরা হয়তো এই সংখ্যাটা সম্বন্ধে অতটা ওয়াকিবহাল ছিলাম না। আমরা চাই যে এটা আরো বাড়ুক, আমরা চাই যে তারা আরো স্কলারশিপ দেয় আমাদের ছেলে মেয়েদেরকে। পাশাপাশি আমরা চাই যে তারা হেলথ সেক্টরে একটু এগিয়ে আসুক। আমরা চাচ্ছি যে তারা তাদের এখানে যে হসপিটালগুলি আছে সেটাতে হুম, বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা কিছুটা ইতিমধ্যে একটি ছোট্ট গ্রুপ গেছে ট্রায়াল কেস হিসাবে, সম্ভব কিনা, কতটুকু সম্ভব, কতটুকু ভায়াবল, সেটা সেটা আমরা দেখব। প্লাস আমরা চাচ্ছি যে তারা আমাদের এখানে হসপিটাল স্থাপন করুক। হুম। আহ, তো এই 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 জিনিসগুলি যদি হয় তাহলে সম্পর্ক স্বাভাবিকভাবে আরেকটু এগোবে। আমি মানে একটু আরেকটা মানে চীনেরই অন্য একটা প্রসঙ্গে যাওয়ার আগে একটু জানতে চাই যে আপনি
যে বিষয়গুলি চীন থেকে চাচ্ছেন সেটি কি আসলে চীনের প্রবল প্রতিদ্বন্দ্বী এই অঞ্চলে ভারতের এন্টিডোট হিসাবে, নাকি বাংলাদেশের জন্য কল্যাণটা বা বাংলাদেশের ব্যবসায়িকটা বিষয়টাই আপনার মাথায় বেশি থাকতেছে? কেউ কেউ এই প্রশ্ন তুলতেছেন, আমি জানি যে আপনার মাথায় নিশ্চয়ই বিজনেসটাই থাকতেছে, কিন্তু কেউ কেউ এই প্রশ্ন তুলতেছেন জাস্ট ভারতকে শিক্ষা দেওয়ার জন্য আপনি চীনের দিকে এই বিষয়গুলি, শিক্ষা, মেডিকেল যেগুলি আপনি বললেন সেগুলি করতে চাচ্ছেন। না, দেখুন দেখুন এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ভারতকে শিক্ষা দেওয়ার কোনো প্রশ্ন নেই, ভারতকে শিক্ষা দেওয়ার কিছু নেই আমার। কিন্তু এটা তো সত্য যে ভারতের সাথে গত 6 মাস যাবত যে আমাদের যে সম্পর্ক, সেখানে কিছু টানাপোড়েন আছে এবং কিছু রেস্ট্রিকশন ভারতের পক্ষ থেকে এসেছে, আমাদের পক্ষ থেকে না। তো আমাদেরকে তো কোনো, প্রথম কথা হলো যে আমি সবসময় যেটা বলি যে কোনো ভ্যাকুয়াম কিন্তু থাকে না, কোনো শূন্যস্থান থাকে না, সেটা কেউ না কেউ পূরণ করে। ভারতে যদি আমাদের চিকিৎসা নিতে যান যারা, তারা যদি যেতে না পারেন বা তাদের সংখ্যা যদি ড্রাস্টিক্যালি কমে আসে, তাহলে তারা কোথাও না কোথাও চিকিৎসা নেবেন। তাদের কেউ কেউ বাংলাদেশে চিকিৎসা নেবেন, কেউ কেউ থাইল্যান্ডে যাবেন, কেউ আমরা বলছি যে চীনে যান, চীনে যাচ্ছেন বা যাবেন। এভাবেই শূন্যস্থান পূরণ হবে। এখানে কিন্তু শিক্ষা দেওয়ার কিছু নেই। ব্যাপারটা হলো আমাদেরকে তো অ্যাডজাস্ট করতে হবে, নতুন রিয়ালিটিতে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সেই অ্যাডজাস্ট করতে গিয়ে আমাদের যা যা কিছু করার প্রয়োজন সেটা আমরা করব। ইনভেস্টমেন্ট, আরেকটা জিনিস খেয়াল করুন আপনারা, আপনি যে অর্থনৈতিক দিক থেকে যদি খেয়াল করেন, তাহলে যখন ভারত বাংলাদেশ সম্পর্কের কোট আন কোট স্বর্ণযুগ যখন চলছিল, তখনও কিন্তু অফিসিয়ালি সবচেয়ে বেশি এক্সপোর্ট বাংলাদেশে ছিল চীনেরই, ভারতের না, ভারতের চেয়ে বেশি। যদিও বাস্তবে হয়তো ভারতের বেশি ছিল, কারণ ইনফর্মাল ট্রেড ছিল একটা বড় অংশ। কিন্তু এটা তো অর্থনৈতিক সম্পর্কর সাথে তো এই ভারতকে ওকে, শিক্ষা দেওয়ার কোনো ব্যাপার এখানে নেই। আচ্ছা, আপনি তো মানে পররাষ্ট্র সচিব ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন একাধিক জায়গায়, ভারতে অনেকদিন ছিলেন। আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু শেখ হাসিনা সরকার শেষ দিকে এসে ভারত না চীন অ্যাপারেন্টলি সামনাসামনি হলো এই সংকটে পড়ে, এবং মানে আমি এরকম